মার্চ 2026 আমাদের প্রতিমন্ত্রী মর্যাদার তথ্য উপদেষ্টা, প্রচণ্ড গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সরকারের, তিনি স্পষ্ট করে সংবাদ সম্মেলনে তার পাশে আরেক মন্ত্রীকে বসিয়ে স্পষ্ট করে জানালেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তেলের দাম বাড়বে না। স্পষ্ট কথা, তেলের দাম বাড়বে না, এটা প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন। তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদের পাশে তখন বসা ছিলেন এককালে বিএনপির সংস্কারবাদী অংশের বড় নেতা, যিনি দল থেকে বহিষ্কৃত হয়ে পরে দাপটের সাথে পুনর্বাসিত হয়ে এখন বিএনপির তথ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এর ঠিক 24 দিন পর, মাত্র 24 দিন পর আমরা জানতে পারলাম প্রধানমন্ত্রীর দেয়া সুস্পষ্ট ঘোষণা মাত্র 24 দিন পর অস্পষ্ট হয়ে গেছে। তেলের দাম বেড়েছে। সেই বৃদ্ধিটাও কিন্তু ঠিক 1-2 টাকা না, প্রতিটা রকমের তেলের দামই বেড়েছে, অনেক বড় হারে বেড়েছে। ডিজেল প্রতি লিটারে 15 টাকা, কেরোসিন 18, পেট্রোল 19 এবং অকটেনে 20 টাকা বেড়ে গেছে প্রতি লিটারে। এক ধাক্কায় এক একটা ধরনের তেলের দাম বেড়ে গেছে 15 থেকে 17%। এক ধাক্কায়। তেলের দাম বৃদ্ধির এই গল্পটা সেখানেই কিন্তু থেমে যায়নি। আরও কিছুদিন পর, আগের বার বৃদ্ধির ঠিক 43 দিন পর 31শে মে 2026 তেলের দাম আরেক ধাপ বাড়ল। এবার ডিজেল বাদে বাকি 3 ধরনের তেলেই, কেরোসিন, পেট্রোল এবং অকটেনে, এই 3 ধরনের তেলেই প্রতি লিটারে বাড়ানো হয়েছে মাত্র 5 টাকা। মাত্র 5। সব মিলিয়ে 25শে মার্চ তথ্য উপদেষ্টার প্রধানমন্ত্রীর তরফ থেকে সুস্পষ্ট ঘোষণা দেবার পর 67 দিনের মধ্যে, 2 মাস 7 দিনের সময়ের মধ্যে তেলের দাম 2 দফায় কমপক্ষে 15% থেকে সর্বোচ্চ 21% পর্যন্ত বেড়েছে। তেলের দাম বেড়েছে, খুব বড় হারে বেড়েছে। এতে আপনি আমি হয়তো কষ্ট পেতে পারি, কিন্তু এতে আমরা অভ্যস্ত। আমাদের নেতারা কথা রাখেন না, তারা ক্ষমতায় যান শোষণ করতে। আমরা এতে পরিচিত। তেলের দাম বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে, আরও বাড়বে। সন্ত্রাস বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের দাম কমছে, জীবনযাত্রার মান কমছে। এতে হয়তো আমরা মানিয়েও নিয়েছি, কিন্তু যে জায়গাটা নিয়ে আমার খুব ভয়ঙ্কর রকম দুশ্চিন্তা হচ্ছে এই সরকারের আমলে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি 24টা দিন টিকতে পারে না। এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? এবার বিদ্যুতের দামের দিকে একটু খেয়াল করি। ইলেকট্রিসিটি। এই সরকার শপথ নিয়েছিল 17ই ফেব্রুয়ারি। এর ঠিক 6 দিনের মাথায় 23শে ফেব্রুয়ারি আমরা পত্রিকা মারফত জানতে পারলাম বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বরাতে জানানো হয়েছে যে এই সরকার আগামী 2 বছর বিদ্যুতের দাম বাড়াবে না। 2 বছর বিদ্যুতের দাম বাড়াবে না, এটা সরকারের সিদ্ধান্ত।
পত্রিকাগুলোর সে রিপোর্ট থেকে আমরা এটুকু জানতে পারি যে সরকার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুতের দাম না বাড়িয়ে সিস্টেম লস, সোজা কথায় যেটাকে চুরি বলা হয়, চুরি কমিয়ে বিদ্যুতের লোকসান কমানো হবে, কিন্তু দাম বাড়ানো হবে না। সেই রিপোর্টে বলা হয়েছে বিদ্যুৎ বিভাগের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেখানে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম সুমিত এবং অন্যান্য সচিবসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিদ্যুৎ মন্ত্রী যুগান্তরকে বলেন, সরকার আপাতত বিদ্যুতের দাম বাড়াবে না, তার পরিবর্তে সিস্টেম লস কমাতে নির্দেশনা দেয়া হয়েছে। এই ঘটনাটা 23শে ফেব্রুয়ারির, সরকার শপথ নেবার ঠিক 6 দিনের মাথায়। আমার মনে হয় না ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা কেউ কখনো সিরিয়াসলি নেবে। 2001 থেকে 2006-এর যে বিএনপি সরকার ছিল, অনেক বিষয়ে তাদের খুব অসাধারণ অর্জন থাকার পরও তারা প্রচণ্ড রকম অজনপ্রিয় একটা সরকার হিসেবে বিদায় নিয়েছিল, এবং সেই জনপ্রিয়তা হারাবার প্রধানতম যে দুটো কারণ ছিল, তার মধ্যে একটি ছিল বিদ্যুতের ভয়ঙ্কর বেহাল দশা। যে পরিমাণ লোডশেডিং, যে পরিমাণ বিদ্যুতের কষ্ট তখন দেশের মানুষ করেছে, আমরা করেছি, এর আগের ইতিহাসে কোনোদিন এতটা করতে হয়নি। আর দ্বিতীয় কারণ ছিল দ্রব্যমূল্যের বেহাল দশা। জিনিসপত্রের দাম আগের সরকারে রেখে যাওয়া অবস্থা থেকে এমন ভয়াবহ রকমে বেড়ে গিয়েছিল, যেটার কারণে শেষ পর্যন্ত বিএনপিকে খেসারত দিতে হয়, মানুষের আস্থা হারায়। বলা বাহুল্য, এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দুজনকেই পদত্যাগ করতে হয়েছিল সরকারের মাঝপথেই। ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন তখন, তাকে পদত্যাগ করতে হয়েছিল, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তাকেও মাঝপথেই পদত্যাগ করতে হয়েছিল। কত চমৎকার একটা ঘটনা না? এই দুজনই এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দুটোর মন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী, ভয়ঙ্করতম দায়িত্ব, এবং ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুতের সাথে এখন জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন। ব্যর্থতার পর এত অসাধারণ যে প্রমোশন হতে পারে, এটা বোধহয় বিএনপির রাজনীতিতেই দেখা যায়। যাকে এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আরও কথা বলবো। তো মন্ত্রীর এই ঘোষণাটা ছিল 23শে ফেব্রুয়ারি, সরকার গঠনের 6 দিন পর। এর ঠিক 100 দিন পর 3রা জুন বিদ্যুতের দাম বেড়ে যায়। জ্বালানি তেলের মতো এটাও ঠিক 1-2% বাড়েনি, গ্রাহক পর্যায়ে বেড়ে গেছে প্রায় 17%, 16.68%। বিদ্যুতের এই দাম বৃদ্ধির ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কিনা, আদৌ দিয়েছিলেন কিনা, এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। আমি ধরে নিচ্ছি তিনি প্রতিশ্রুতি দেননি। প্রতিশ্রুতিটা মন্ত্রণালয় থেকে, মন্ত্রী প্রতিমন্ত্রী এই পর্যায় থেকে এসছে, কিন্তু প্রতিশ্রুতিটা ভঙ্গ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য সবাই যারাই সরকারের সাথে সংশ্লিষ্ট, কিংবা সাধারণ মানুষ আমাদের মতো, আমাদের সবারই জানা, মানুষ কিন্তু মন্ত্রীকে ভোট দেয়নি, প্রতিমন্ত্রীকে ভোট দেয়নি। এমনকি জ্বালানি তেলের ব্যাপারে যে কথাটা বলেছিলেন তথ্য উপদেষ্টা, মানুষ কিন্তু তথ্য উপদেষ্টাকেও ভোট দেয়নি। সুতরাং প্রতিশ্রুতি যখনই দেয়া হবে এবং ভঙ্গ হবে, মানুষ কিন্তু দোষ দেবে। আমরা, আমাদের মতো সাধারণ মানুষেরা, আমরা কিন্তু দোষ দেব প্রধানমন্ত্রীকেই। ভোট তার নামে হয়েছে
ইকবাল হাসান মাহমুদ টুকু কিংবা অনিন্দ ইসলাম কিংবা ডক্টর জাহেদ, তারা কেউ ম্যাটার করেন না। ভোট গেছে তারেক রহমানের নামে, দায় কিন্তু তাকেই নিতে হবে। জ্বালানি তেল, বিদ্যুতের পরে শেষ উপাদান এলপিজি গ্যাস। এলপিজি গ্যাসের সিলিন্ডারের দামের দিকে একটু নজর দিই। আমাদের মতো সাধারণ মানুষের সাথে জিনিসপত্রের দাম নিয়ে সবচেয়ে বড় যে অন্যায়টা, সবচেয়ে জঘন্য যে কাজটা আমাদের সাথে করা হয়েছে, সেটা ঘটেছে এলপিজির সিলিন্ডার নিয়ে। এলপিজির সিলিন্ডারের দাম 2 ধাপে, অল্প কদিনের ব্যবধানে 2 ধাপে যে ভয়ঙ্কর পরিমাণ বাড়ানো হয়েছে, এটা বোধহয় আমরা চিন্তাও করতে পারিনি। সরকারের বয়স তখন মাত্র 44 দিন। 17 ফেব্রুয়ারি শপথ নেয় সরকার। ঠিক 44 দিনের মাথায় 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম, যেটা তখন 1340 টাকা ছিল, এক ধাক্কায়, এক লাফে 387 টাকা বাড়িয়ে দিল 2রা এপ্রিল। 387 টাকা, শতকরার হিসেবে সেটা প্রায় 29%, 29%। 2রা এপ্রিল সেই 12 কেজি সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ালো 1727 টাকা। মজাটা সেখানে শেষ হয়নি সরকারের, আমাদের সাথে আরও তামাশা বাকি ছিল। এর মাত্র 17 দিন পর, এই প্রথমবার বাড়ানোর 17 দিন পর 19 এপ্রিল আরেক ধাপে দাম বাড়ানো হলো। এবারও 5-10 টাকা না, এবারও 212 টাকা। এবার সেই 12 কেজি সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ালো 1940 টাকা। তার মানে মাত্র 17 দিনের ব্যবধানে যেই সিলিন্ডারটা আমরা কাগজে কলমে 1340 টাকায় কিনতে পারবার কথা, আমরা প্রত্যেকেই জানি সরকার যখন 1340 টাকা দাম নির্ধারণ করে দিয়েছে, তখন আমাদের সবাইকে 1600, 1700 বা তারও বেশি দামে কিনতে হয়েছে। কিন্তু কাগজে কলমে যখন 1340 টাকা ছিল, মাত্র 17 দিনের ব্যবধানে 2 ধাপে সেটা বেড়ে গিয়ে দাঁড়ালো 1940 টাকা। 2 ধাপে মোট দাম বেড়ে গেল 45%, প্রায় অর্ধেক। তার মানে আপনি 2রা এপ্রিলের আগে কাগজে কলমে, আমরা জানি এই দামে আমরা কেউ কিনতে পারিনি, কাগজে কলমে যে সিলিন্ডারটা 100 টাকাতে কিনতেন, কথার কথা 19 এপ্রিল সেই সিলিন্ডারটা আপনাকে কিনতে হবে 145 টাকায়। কি করে সম্ভব? এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে এই নোংরামোটা কিন্তু ইউনূসের শেষ সময় থেকেই শুরু হয়েছিল, খুব সাফল্যের সাথে শুরু হয়েছিল। মোটামুটিভাবে অক্টোবর-নভেম্বরের দিক থেকেই এলপিজি সিলিন্ডারের কাগজে কলমে যে দামটা ছিল 1300, 1340 কিংবা এর কাছাকাছি, সেটার ধারে কাছে দিয়েও আমরা কিনতে পারিনি। একটু মনে করে দেখুন, হঠাৎ করেই নভেম্বরের দিক থেকে সম্ভবত ভয়ঙ্কর রকম এলপিজি সিলিন্ডারের ক্রাইসিস শুরু হলো। কোথাও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কোথাও না। এবং সরকার, ইউনূস সাহেব তো সারাক্ষণ আয়েশ করতেই ব্যস্ত ছিলেন। বাংলাদেশের মানুষের কোন কষ্ট হচ্ছে সেটা দেখার মতো আগ্রহ তার কোনো কালেই ছিল না। ক্ষমতায় এসেই বা থাকবে কেন? উল্টো পাল্টা যা ইচ্ছে তাই হচ্ছিল, কিন্তু সরকার একেবারেই নির্বিকার বসেছিল, নামকাওয়াস্তে কিছু লোক দেখানো কাজকর্ম ছাড়া। তখনও কিন্তু আমাদের অনেককেই সিলিন্ডার কিনতে হয়েছে 2000 টাকায়, 2200 টাকায়, এরকম প্রচুর রিপোর্ট টিভিতে, পত্রিকাগুলোতে আমরা এখনও গুগল করলেই খুঁজে পাব। এলপিজি সিলিন্ডার নিয়ে নোংরামোটা খুব প্রবলভাবেই চলছিল, ইউনূসের সময় থেকেই চলছিল। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। 2025-এর 11ই অক্টোবর
এই এলপিজি এবং অন্যান্য বিষয় নিয়ে, জ্বালানি বিষয় নিয়ে একটা সেমিনার হচ্ছিল কোনো একটা হোটেলে। এই সেমিনারগুলোর আবার নানান রকমের উচ্চকিত নাম থাকে। এটার নাম ছিল পলিসি কনক্লেভ। উচ্চারণ করতে কষ্ট হয়, আমরা মূর্খ মানুষ, এত কঠিন কথা বলতে কষ্ট হয়। তো সেই পলিসি কনক্লেভে তখনকার টুকু সাহেব, মানে তখনকার জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান, তিনি একসময় বাংলাদেশের খুব উঁচু একজন সচিব ছিলেন, খুবই সিনিয়র একজন মানুষ। তিনি খুব বিরক্তি প্রকাশ করে জনগণের স্বার্থে বললেন, আমাদের জনগণের স্বার্থে বললেন যে সিলিন্ডারের মূল্য 1200 টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থালী ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না। তিনি প্রচণ্ড বিরক্তি নিয়ে বললেন, এর দাম তো 1000 টাকার নিচে হওয়া উচিত। আপনারা একটু গুগল করলে ওই দিনের ভিডিও পেয়ে যাবেন যেখানে তিনি খুব বিরক্তি নিয়ে কথাটা বলছেন। তার কিছুক্ষণ পর সিলিন্ডার ব্যবসা করার সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা, ওমেরা সিলিন্ডার যারা সরবরাহ করেন, সেই ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী কথা বলতে উঠলেন এবং তিনি প্রচণ্ড তাচ্ছিল্যের সাথে, বিরক্তি এবং তাচ্ছিল্য, মানে তার বডি ল্যাঙ্গুয়েজটা খুব স্পষ্ট ছিল, খুব তাচ্ছিল্যের সাথে বললেন, উপদেষ্টা 1000 টাকায় এলপিজি দিতে চান, দেন। আমি জানি না এরপরে উপদেষ্টার সাথে তার আর কী কথা হয়েছিল। আজম জে চৌধুরী প্রচণ্ড ক্ষমতাবান একজন ব্যবসায়ী, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন, এখনও তারা বহাল তবিয়তেই আছেন। 1/11-এর সময়টাতে বা তার পরবর্তী সময়টাতে যতটুকু মনে পড়ে আমার, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা কয়েকজন ব্যবসায়ীর মধ্যে তিনিও ছিলেন। কিন্তু তারপরেও আওয়ামী লীগের গত পুরো 16-17 বছরের শাসনামলে তার ব্যবসা তো ভালোই চলেছে, তাই না? যাজ্ঞে, ফাউজুল কবির খান শেষ পর্যন্ত 1000 টাকা তো দূরের কথা, 2000 টাকার কাছাকাছি এলপিজি সিলিন্ডার বাজার থেকে আমাদের কিনতে হচ্ছে এটা নিশ্চিত করে ক্ষমতা ছেড়েছেন। সুশীল ব্যক্তিরা এমনই করেন, বড় বড় কথা বলবেন, রাজা উজির মারবেন, শেষ পর্যন্ত কোনো কাজ করবেন না, সাধারণ মানুষের ভোগান্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে যাবেন। রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকতে হয়। এই পডকাস্টটা যখন আমরা রেকর্ড করছি তার কয়েকদিন আগে 12 কেজি সিলিন্ডারের দাম শেষ পর্যন্ত সরকার 357 টাকা কমিয়েছে। কাগজে কলমে এখন বাজার মূল্য হবার কথা 1528 টাকা। একটু খুঁজে দেখুন তো, আমরা কেউ কি এর ধারে কাছের দাম দিয়ে 12 কেজির সিলিন্ডার কিনতে পারছি? প্রতিটা সরকার ইচ্ছাকৃতভাবে করে কিনা জানি না, কিন্তু অর্থহীনভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে যায়। পরে যখন কমে, আমরা কিন্তু আর সেই কম দামে কোনো কিছু কিনতে পারি না। এই সহজ অর্থনৈতিক সূত্রটা কেন যেন আমাদের অতি জ্ঞানী ব্যক্তিরা বুঝতে চান না। দাম বাড়লে সেটা কমানো তাদের হাতে থাকে না, অথবা তারা নিজেরাই হয়তো সিন্ডিকেট করেন, আমরা জানি না। আমরা কোনো সুফল পাই না, কখনো না। অনুমতি চাইছি পডকাস্টটা শেষ করবার জন্যে। অহমিকার রাজনীতি, অহংকারের রাজনীতি, প্রতিশ্রুতি ভাঙার রাজনীতি দেখতে দেখতে আমরা বড্ড বেশি বিধ্বস্ত হয়ে গেছি। পরিবর্তন দরকার। সহি কিছু মানুষ, সৎ কিছু মানুষ, এমন কিছু রাজনৈতিক নেতার বড্ড বেশি প্রয়োজন যারা কথা রাখেন। এমন কথা দিয়েন না যেটা আপনি রাখতে পারেন না। এমন মানুষের রাজনীতিতে আসতে হবে যারা সহি, সৎ,
ভালো মানুষ, আর এই মানুষগুলোকে আনবার জন্য সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, নিয়ন্ত্রণ সব কিছুর দায়িত্ব নিতে হবে আমাদের সাধারণ গণমানুষের সম্মিলিতভাবে। জনগণ সকল ক্ষমতার উৎস, আর সকল ক্ষমতা প্রয়োগ করা হয় রাজনীতির মধ্য দিয়ে। রাজনীতি ঠিক না হলে কোনো কিছু ঠিক হবে না, কখনো না। শুক্রিয়া।